গোপাল, নিতাই, তোমাদের দুজনকে একটা জরুরি কথা বলতে এলাম। আমাদের এই মাছের আড়তটা আপাতত কয়েকদিনের জন্য একদম বন্ধ হয়ে যাবে। সে কি কথা হরেন বাবু? হুট করে এই ভর ভরা মরশুমে আড়ত বন্ধ হয়ে গেলে আমাদের কাজ থাকবে না, তখন আমরা দুই ভাই সংসার চালাবো কি করে? আমি তো ইচ্ছে করে বন্ধ করছি না গোপাল, এই আড়তটা তো একদম নদীর কিনারায়। এই বর্ষায় জোয়ারের তরে পাড় ভাঙতে শুরু করেছে। পাড় ভাঙছে বলে কি পুরো আড়তটাই বন্ধ করে দেবেন দাদা? আমাদের তো এই একটা মাত্র কাজের ভরসা, এটা চলে গেলে আমরা বড় বিপদে পড়ব। নদীর পাড় যেভাবে ভাঙছে তাতে আড়তটা যে কোনো সময় জলের টানে ভেঙে পড়তে পারে। তোমরা এখন থেকে অন্য কোথাও নিজেদের জন্য কাজ খুঁজে নাও। আমাদের বরাতে যে এমন অভাব আসবে তা তো ভাবিনি নিতাই। এখন আমরা কি করব রে ভাই? কিভাবে আমাদের এই পুরো সংসারটা চলবে? আমিও তো কিছু ভেবে পাচ্ছি না দাদা। হাটের বাজারে নতুন কোনো কাজ চট করে পাওয়া কঠিন, আমাদের ঘরে তো জমানো কোনো টাকাও নেই। মা, আমার কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু চলে এলো। এখনই টাকা না দিলে ওরা আমার নাম খাতা থেকে একেবারে কেটে দেবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই রে পূজা। তোকে তো কতবার বলেছি এই সময় আমার কাছে একদম টাকা চেয়ে মিছে বায়না করিস না। আমি টাকা চাবো না তো কার কাছে চাবো মা? আমার পড়াশোনা কি তবে মাঝপথে বন্ধ হয়ে যাবে একেবারে? আমি কি আর কলেজে যাব না? তোর পড়াশুনো বন্ধ করতে কে বলেছে রে? এখন ঘরের যে অবস্থা তুই তো সবই জানিস। তোর বাবা আসুক, তারপর ওনাকে নিজের মুখেই সব বলিস। মা, অমন করে কান্নাকাটি করিস না। আমি তো সব কথাই দরজার বাইরে থেকে শুনলাম। তোর কলেজের ফি আমি ঠিক সময় মতো জোগাড় করে দেব। বাবা, তুমি এসে গেছো? কলেজে স্যার কিন্তু বলেছেন আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যে টাকা না দিলে বড় ক্ষতি হয়ে যাবে। তুই ওসব নিয়ে একদম ভাবিস না মা। আমি যখন তোকে নিজে মুখে কথা দিয়েছি তখন তোর পড়ালেখা বন্ধ হবে না। তুই মন দিয়ে বই খোল। সরলা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? দুপুরের দিকে যে কবিরাজ মশাই এসে বড় বড় দুটো বড়ি দিয়ে গেলেন, ওতে কি চিলতে উপশম হলো না? অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে গো। এখন আর এই গ্রামের ছোটখাটো ওষুধি চিকিৎসা দিয়ে কোনো কাজ হবে না, কষ্ট হচ্ছে। কবিরাজ তো বললেন তোমাকে বড় কোনো শহরের নামকরা হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করতে হবে, কিন্তু আমার তো এখন হাত একেবারে খালি। তুমি তো সকাল থেকে আড়তের কাজে ছিলে। হরেন বাবু কি তোমাদের এই মাসের খাটুনির পাওনা টাকাটা আর চটপট মিটিয়ে দিলেন না? পাওনা টাকা তো দূরের কথা সরলা, আজ থেকে আমাদের আড়তের কাজটাই একেবারে চলে গেল। নদী ভাঙনের জন্য আতরটাই এখন বন্ধ হয়ে গেছে। এই বিপদের দিনে কাজটাও চলে গেল। তাহলে আমার এই বড় চিকিৎসা এখন কিভাবে হবে? ডাক্তার দেখানোর টাকা আমরা কোত্থেকে জোগাড় করব গো? তুমি একদম মনে কষ্ট পেও না সরলা, আমি কাল সকাল থেকেই হাটের দিকে গিয়ে নতুন কাজ খোঁজার চেষ্টা করছি। কাজ পেলেই তোমায় শহরে নিয়ে যাব। নমস্কার কানাই বাবু, আপনি হাটের দিকে যাচ্ছেন বুঝি? আচ্ছা বাবু, আপনার জানা শোনার মধ্যে আমার জন্য কিছু ছোটখাটো কোনো কাজ হবে? আরে নিতাই যে, না রে ভাই, আমার কাছে এখন তেমন কোনো কাজ খালি নেই। তবে তোমার যদি টাকার দরকার হয় আমার থেকে ধার নিতে পারো। টাকার তো খুবই দরকার বাবু, সরলার শরীরটা খারাপ, তবে ধারের টাকা আমি শোধ করব কি করে? আড়তের কাজটাও তো একেবারে চলে গেল। সে কি কথা ভাই, শুনলাম তোমার বাবা মারা যাবার আগে তোমাদের দুই ভাইয়ের জন্য একটা ভাণ্ডের টাকা আর কিছু ভালো জমি রেখে গিয়েছিলেন। বাবা আমাদের জন্য জমি রেখে গিয়েছিলেন? কই, আমি তো ওসবের কিছুই জানি না বাবু। দাদা তো কোনোদিন এই বিষয়ে আমাকে একটা কথাও বলেনি। গোপাল অনেক কিছুই তোমার থেকে লুকিয়ে রাখছে নিতাই। আমরা তো আগের মানুষ, সব জানি। ও নিজের আখের গোছাতে তোমায় কিচ্ছু জানতে দেয়নি ভাই। দাদা আমার সাথে এমন লুকোচুরি করবে তা তো ভাবিনি বাবু, তবে নিজের চোখে কোনো প্রমাণ না দেখে আমি দাদাকে মিছে সন্দেহ করতে পারছি না।
নিতাই চটপট ঘর থেকে বের হরে ভাই, ঝড় যেভাবে বাড়ছে আমাদের এই রান্নাঘরের চালাটা তো আজকে রাতের মাঝে একবারে উড়ে যাবে দেখছি। আমি এসে গেছি দাদা, তুমি ওদিকের খুঁটিটা শক্ত করে ধরো, আমি এই বড় দড়িটা দিয়ে চালের বাঁধাটা বাঁধার চেষ্টা করছি, জল পড়ছে। ওগো, তোমরা দুজনে সাবধানে কাজ করো। আমি ভেতর থেকে বড় বড় গামলাগুলো নিয়ে এলাম। চালের ফুটো দিয়ে সব জল এসে উনুনে পড়ছে গো। সাবিত্রী, তুমি রান্নার হাঁড়ি আর চালের বস্তাগুলো চটপট টেনে টেনে শোবার ঘরে নিয়ে যাও। নিতাই, তুই ওদিক থেকে আরেকটা বাঁশ এনে দে তো। এই নাও দাদা, আমি বাঁশটা ধরছি। ভাগ্যিস আমরা দুই ভাই একসাথেই থাকি, নইলে এই ঝড়ে আজ একলা ঘর সামলানো কঠিন হতো। আমরা দুই ভাই একসাথে থাকলে কোনো ঝড়ই আমাদের ক্ষতি করতে পারবে না রে নিতাই। তুই উনুন পাড়ের শুকনো কাঠগুলো চটপট করে ঘরের ভেতর সরিয়ে নে তো। দাদা, একটা জরুরি দরকার ছিল রে। সরলার অবস্থা আজ সকাল থেকে আরো অনেক খারাপ হয়েছে, ওকে চটপট শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি রে, বৌমার শরীর এত খারাপ হলো কি করে? কিন্তু নিতাই, আমার কাছে এখন কোনো টাকা থাকলে তোকে আমি আজকে অবশ্যই দিতাম রে ভাই। তোমার কাছে চিনতে টাকাও হবে না দাদা। ডাক্তারবাবু বলেছেন আজ বিকেলের মধ্যে ওষুধ না কিনলে সরলার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি তোকে কিভাবে বোঝাই রে নিতাই, আজকে পূজার কলেজের ফি জমা দেওয়ার শেষ দিন। টাকা জোগাড় করতে না পেরে ওকেও আমি কলেজে পাঠাতে পারলাম না। তাহলে এখন উপায় কি হবে দাদা? তোমার কাছেও কোনো টাকা নেই, আমারও কাজ চলে গেল। আমরা তো একেবারে চারিদিক থেকে বিপদে পড়ে গেলাম। তুই অমন করে ভেঙে পড়িস না নিতাই। আমি বিকেলের দিকে হাটের মহাজনদের কাছে গিয়ে চিলতে ধারের জন্য হাত পেতে দেখবার চেষ্টা করছি। কি হে গোপাল, একা একা বসে আছো যে বড়? তোমাদের আড়তটা তো বন্ধ হয়ে গেল শুনলাম। এখন সংসার চালাচ্ছ কিভাবে ভাই? আর বলবেন না কানাই বাবু, বিপদে পড়ে গেছি। নিতাইয়ের বউটা বিছানায় ছটফট করছে, ওদিকে মেয়ের কলেজে টাকাটাও দিতে পাচ্ছি না। এই অভাবের দিনে এক কাজ করো না কেন গোপাল, তোমাদের বাড়ির পেছনে যে খালি জমিটুকু পড়ে আছে ওটা ভালো দামে বিক্রি করে দাও। বাপদাদার শেষ স্মৃতিটুকু বিক্রি করতে মন চাইছে না বাবু। এই জমিটুকু চলে গেলে আমাদের আর মাথা গোঁজবার কোনো সম্বল থাকবে না। আমি তো তোমাদের মঙ্গলের জন্যই বলছি গোপাল, জমি বিক্রি করে সাময়িকভাবে অনেক বড় উপকার হবে। বৌমার চিকিৎসা হবে, মেয়ের পড়ালেখাও চলবে। আপনার কথা ফেলে দেওয়ার মতো নয় কানাই বাবু, বিপদ তো চারিদিক থেকে ঘিরে ধরছে। আমি বাড়ি গিয়ে নিতাইয়ের সাথে একটু ভেবে জানাই। মা, আমি আর কোনোদিনও কলেজে যাব না। আমার পড়াশোনা আমি আজ থেকে একেবারে বন্ধ করে দিচ্ছি। এইভাবে প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে ঘরে বসে থাকা অনেক ভালো। তুই এমন পাগলের মতো কথা বলিস না মা। তোর বাবা তো টাকার জন্য দিনরাত এক করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তুই একটু ধৈর্য ধর। কত ধৈর্য ধরবো মা? বান্ধবীরা সবাই ফি জমা দিয়ে দিল, আর আমি টাকার জন্য রোজ স্যারেদের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। আমার লজ্জা করে। ঘরের এই অভাব তো তুই নিজের চোখেই দেখছিস রে পূজা। আমাদের হাত এখন একেবারে খালি। তোর বাবার মনটা তুই এভাবে কেঁদে আর ভেঙে দিস না মা। আমি তো কোনো বিলাসিতা চাচ্ছি না মা, শুধু পড়াশোনা করতে চাচ্ছি। কপালে যদি বিদ্যা না থাকে তবে এই দুঃখের সংসারে আমার চেয়ে বড় অভাগী আর কেউ নেই। তুই শান্ত হ মা, একটু ভগবানকে ডাক। মানুষের দিন তো সবসময় একরকম যায় না। দেখিস, আমাদের এই অন্ধকার দিনও একদিন ঠিক কেটে যাবে। শান্তি কাকিমা, এই রোদ্দুরের মধ্যে তুমি ডোবার চিলতে জলের মধ্যে একা একা কি করছো গো? বালতির ভেতর ওগুলো কি মাছ নড়াচড়া করছে? এই তো পূজা, ডোবার পাশে দাঁড়িয়ে অনেকগুলো পুঁটি মাছ ধরলাম রে। সেই কত বছর আগে এই মাছের চপ খেয়েছিলাম, আজ বানাতে ইচ্ছে হলো। পুঁটি মাছের চপ? এই ছোট ছোট পুঁটি মাছ দিয়ে আবার চপ বানানো যায় নাকি কাকিমা? আমি তো কোনোদিন এই চপের কথা শুনিনি। লোকজনে কি এটা খায়? অনেকেই এই চপ চেনে না রে পূজা, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। পুঁটি মাছের সাথে মশলাপাতি মিশিয়ে ভাজলে চমৎকার লাগে খেতে। আমাদের ঘরে তো পুঁটি মাছের কোনো অভাব নেই কাকিমা, ডোবা নালায় প্রচুর আছে। কিন্তু এই চপ কিভাবে বানাতে হয় আমি তো একটুও জানি না।
তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না মা, আমি তোকে এই চপের পুরো রেসিপি খুব ভালো করে শিখিয়ে দেব। তুই একদিন আমাদের বাড়িতে চলে আসিস। বাবা, কাকু, তোমরা দুজনে এই অভাবের দিনে আর মিছে মন খারাপ করে বসে থেকো না। আমি তোমাদের জন্য একটা উপায়ের কথা ভাবছি। তুই আবার কি উপায়ের কথা বলছিস রে মা? আমাদের তো আড়তের কাজটাই চলে গেল। এখন মাথা গোঁজবার জমিটুকু বাঁচানোই আমাদের কাছে সবচেয়ে বড় দায়। আমাদের ডোবায় তো প্রচুর পুঁটি মাছ আছে বাবা। আমরা যদি সেই পুঁটি মাছ ধরে বাজারে মচমচে চপ বানিয়ে বিক্রি করি তবে কিন্তু ভালো হতো। পুঁটি মাছের চপ? সব ছোট মাছের চপ বাজারে আবার কে খাবে রে মা? লোকজন এসব কথা শুনলে হাসাহাসি করবে, উল্টে আমাদের আরো অনেক লোকসান হবে। তোমরা একবার আমার কথাটা বিশ্বাস করো কাকু, শান্তি কাকিমা এই চপ ভালো বানাতে পারে। আমি ওনার থেকে রেসিপি একদম নিজের মাথায় গেঁথে নিয়ে আসবো। নিতাই ঠিকই বলেছে রে পূজা, এই চপ আমাদের গায়ের হাটে আদেও কেউ কিনবে বলে তো মনে হয় না। এই বিপদের দিনে ফালতু খরচ করবার মতো পয়সা তো নেই। তোমরা একটাবার অন্তত চেষ্টা করে দেখো না বাবা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। ভালো না হলে আর কোনোদিনও আমি তোমাদের কিচ্ছু বলবো না। দেখলে তো পূজা, আমি তোকে আগেই বলেছিলাম এই চপ বানানো আমাদের মতো আনাড়ি মানুষের কাজ নয়। এই মশলা আর তেলের টাকাটাই আজকে লোকসান হলো। মাছগুলো সব কড়াইয়ের তলায় একেবারে লেগে ভেঙে যাচ্ছে রে মা। এই ভাঙা চপ হাটের বাজারে নিয়ে গেলে একটা খদ্দেরও আমাদের দোকানে আসবে না। আমার কোথাও একটা ভুল হয়ে গেছে কাকু, কিন্তু আমি এইভাবে একেবারে হাল ছেড়ে দেব না। আমি এই পুঁটি মাছের চপ ভালো করে বানিয়েই ছাড়বো। তুই আর মিছে জেদ করিস না পূজা। আমাদের পকেটের শেষ সম্বলটুকু তো এই চপের পেছনেই চলে গেল। এখন নতুন করে জোগাড় করবার মতো তো কিচ্ছু নেই। তোমরা মন খারাপ করো না বাবা, আমি আজ বিকেলের মধ্যেই এর একটা মোক্ষম ব্যবস্থা করছি। তোমরা শুধু এই মাছের ঝুড়িটা চিলতে আড়ালে তুলে রাখো। কাকিমা, এই চপটা দেখতে তো চমৎকার হয়েছে গো। আমি একটা মুখে দিয়ে দেখি। বাহ, এটা খেতে তো সত্যিই মুচমুচে আর সুস্বাদু হয়েছে। হ্যাঁ শান্তি, তুমি একদম ঠিক কথাই বলেছ। পুঁটি মাছের যে এমন স্বাদ হতে পারে তা তো আগে কোনোদিন ভাবিনি। এই চপ হাটে নিয়ে গেলে ভালোই হবে। আমি তো তোদের আগেই বলেছিলাম রে সাবিত্রী, এই চপের ওপরে মশলাটা সাবধানে ছড়িয়ে দিলে খদ্দেররা এর গন্ধেই দোকানের দিকে ছুটে আসবে। মা, তুমি চটপট এই চপগুলো বড় থালায় তুলে রাখো দেখি। বাবা আর কাকু হাট থেকে ফিরলেই ওনাদের আগে এই গরম গরম চপ একটা খাইয়ে দেখতে হবে। তোর বাবা তো হাটের মোড়ে কাজের খোঁজে গেছে রে পূজা। তুই চপগুলো কাপড়ে ঢেকে রাখ, ওনারা এলেই আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। দেখ দেখ নিতাই, কড়াইয়ের ওই চপগুলো কেমন গরম গরম মচমচে ভাজা হয়েছে রে ভাই। হাটের মানুষজন তো আমাদের এই নতুন দোকানে বেশ ভালোই লাইন লাগিয়েছে। আমার তো দেখে আনন্দ হচ্ছে। হ্যাঁ দাদা, বিক্রি তো প্রথম দিনেই চমৎকার হচ্ছে। আমাদের পূজার ওই পুঁটি মাছের চপের বুদ্ধিটা কিন্তু ওই চরম অভাবের দিনে আমাদের ভাঙা সংসারে দারুণ উপকারে লেগে গেল রে। চারিদিকের মানুষজন কেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখ। কি হে গোপাল, নিতাই, তোমরা এখানে দুই ভাই একসাথে বসে এই ছোট পুঁটি মাছের কি সব ছাইপাশ ভাজা পোড়া বিক্রি করছো? তা কেমন ব্যবসা হচ্ছে তোমাদের? ভালো লাভপতি হচ্ছে তো নাকি নাকি শুধুই খাটুনি? আর বলবেন না কানাই বাবু, ওপরওয়ালার অশেষ দয়ায় আমাদের ঘরের এতদিনের অভাব আশা করি এবার এক নিমেষে মিটে যাবে। এই পুঁটি মাছের চপ হাটের বাজারে বেশ ভালোই বিক্রি হচ্ছে, সবাই প্রশংসা করছে। তা তো চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই। তবে বাবু, এই সামান্য পুঁটি মাছের ছোটখাটো চপ বিক্রি করে প্রতিদিন আর ক টাকাই বা লাভ হবে? তার চেয়ে পেছনে জমিটা আমার কাছে বিক্রি করলেই বেশি ভালো করতে। না কানাই বাবু, আমাদের আর সেই বাপ দাদার শেষ জমিটুকু বিক্রি করার কোনো দরকার হবে না। আমরা দুই ভাই মিলে দিনরাত খেটে এই চপ বিক্রি করেই আমাদের ঘরের সমস্ত অভাব দূর করে ফেলবো। আপনি নিজের চোখে দেখেন। পূজামা, আজকে হাটের এই পথে এত মানুষজন চারিদিকে ঘুরছে, অথচ আমাদের এই চপের দোকানের সামনে একটা খদ্দেরও কেন এসে দাঁড়াচ্ছে না? সকাল থেকে মন খারাপ লাগছে, বিক্রি বাটা একদম বন্ধ।
আমিও তো সকাল থেকে ওটাই এক মনে ভাবছি বাবা। কাল তো হাটের মানুষজন এই পুঁটি মাছের চপ নেওয়ার জন্য লাইন দিয়েছিল, আজ সবাই দূর থেকে আমাদের দোকান দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে কেন, কিছুই তো বুঝছি না। গোপাল, পূজা, তোমরা এখানে এমন শুকনো মুখ চুন করে বসে আছো কেন? আমি তোমাদের এই চপের ব্যবসা নিয়ে গ্রামের ভেতর থেকে একটা খারাপ আর নোংরা খবরের কথা শুনতে পেয়ে ছুটে চলে এলাম। কি হয়েছে বৌদি, একটু পরিষ্কার করে বলুন তো। চারিদিকের এই লোকজন আমাদের দেখে অমন ফিসফিস করে কিসব বলাবলি করছে। আমাদের ওই দোকানে কেউ একটা চপও কিনতে আসছে না কেন? নতুন কোনো সমস্যা হলো? ওই শয়তান আর কুটিল কানাই বাবু পুরো গ্রামের মানুষের কাছে রটিয়ে দিয়েছে যে তোমরা নাকি বাসি আর পচা পুঁটি মাছ দিয়ে এই চপগুলো বানাচ্ছ, তাই তোমাদের চপ খেলে নাকি লোকজনের বড় অসুখ বিসুখ হবে। এই মিথ্যে কথাটা কানাইবাবু গ্রামের সবার কাছে এমন ভাবে রটিয়ে দিল কাকিমা। আমরা এত কষ্ট করে ডোবা থেকে টাটকা মাছ ধরে এনে চপ বানালাম, আমাদের এই ব্যবসাটাও এক নিমেষে শেষ করে দিল। নিতাই, দেখ দেখ, বাইরের এই বন্যার নোংরা জল কিভাবে হু হু করে আমাদের উঠানে বাড়ছে রে ভাই। গ্রামের কত মানুষের ঘরবাড়ি এক্কেবারে ডুবে গেল। সবাই ওই দূরের আশ্রয় কেন্দ্রে গিয়ে কষ্ট করে আশ্রয় নিয়েছে রে। হ্যাঁ দাদা, খারাপ অবস্থা চারিদিকের মানুষের। ওখানকার আশ্রয় নেওয়ার মানুষজনের তো এখন এই চরম দুর্যোগে খাবারের কষ্ট হবে। এই বিপদের দিনে ওদের পাশে আমাদের দুই ভাইয়ের চটপট দাঁড়ানো দরকার রে। তুই একদম নিজের ভাইয়ের মতো খাঁটি আর সত্যি কথাই বলেছিস নিতাই। আমাদের ঘরের ডোবায় এখনো প্রচুর টাটকা পুঁটি মাছ রয়ে গেছে। আমরা দুই ভাই মিলে চটপট অনেকগুলো চপ বানিয়ে ওদের জন্য নিয়ে যাই না কেন? খুব ভালো হবে দাদা, তুই একদম ঠিক কথা ভেবেছিস। আমরা দুজনে আজ সারা রাত জেগে মচমচে চপ ভেজে সকালে ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। ওই দুর্যোগের গ্রামের গরিব মানুষগুলোর মুখে অন্তত চিলতে ভালো খাবার তো জুটবে। তাহলে আর মিছে দেরি করিস না ভাই, রাত কিন্তু হয়ে যাচ্ছে। তুই উনুন পাড়ে গিয়ে তেল আর বড় কড়াইটায় চটপট রেডি কর। আমি মাছের বড় ঝুড়িটা নিয়ে ধীর পায়ে এখনই তোকে সাহায্য করতে আসছি। তোমরা সবাই একটু এদিকে এসো। এই বিপদের দিনে গোপাল আর নিতাইয়ের হাতের গরম গরম পুঁটি মাছের চপগুলো খেয়ে নাও। দেখো, তোমরা অন্যের মিথ্যে কুৎসায় কান দিয়ে দুটো সোনার টুকরো ভাইকে কতখানি খারাপ ভেবেছিলে। আপনারা মনের ভেতরে আমাদের প্রতি আর কোনো ক্ষোভ রাখবেন না। কানাইবাবুর মিথ্যে কথায় ভুলে আপনারা আমাদের দোকানে আসা বন্ধ করেছিলেন, কিন্তু আমরা কোনো দিনও পচা বা বাসি মাছ দিয়ে চপ তৈরি করি না, সব টাটকা মাছ। আমরা শুধু আপনাদের এই সংকটের দিনে চিলতে সাহায্য করতে এসেছি বৌদি। আমাদের কোনো অন্যায় ছিল না। আপনারা সবাই আজ মন ভরে এই চপগুলো খেয়ে নিন। আপনাদের একটু উপকার হলেই আমাদের এই কষ্টের খাটুনি সার্থক হবে। গ্রামের এই চরম দুর্যোগের দিনে এরাই আপন মানুষের মতো তোমাদের মুখে অন্ন তুলে দিল রে। কানাই বাবুর মতো একটা হিংসুটে আর কুটিল মানুষের কথায় কান দিয়ে তোমরা আমাদের ঘরের ছেলেদের ব্যবসাটা একেবারে বন্ধ করে ভুল করেছিলে। বৌদি, ওসব পুরনো দিনের দুঃখের কথা এখন আর না তোলাই ভালো। সবাই মন দিয়ে খেয়ে নিক। গ্রামের এই মানুষজন চপ খেয়ে চিলতে তৃপ্তি পেলেই আমাদের এই সারা রাতের খাটুনি আর পরিশ্রম এক নিমেষে সার্থক আর সফল হবে। নিতাই, আজকে বাজারে আমাদের এই পুঁটি মাছের চপের বিক্রি কিন্তু আগের চেয়েও ভালো হচ্ছে ভাই। আমাদের সব মানুষ এখন নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের এই সততার আসল মূল্যটা ভালো করে বুঝতে পেরেছে। হ্যাঁ দাদা, মানুষ অবশেষে তাদের ভুলটা ধরতে পেরেছে। তবে আমার নিজের মনের ভেতর একটা বড় অপরাধবোধ কাজ করছে। তোমার একটা সত্যি কথা আজ না লুকিয়ে নিজের মুখেই পরিষ্কার করে বলি রে দাদা। কিসের অপরাধবোধের কথা বলছিস নিতাই? তুই হলি আমার নিজের ছোট ভাই। তুই আমার কাছে কোনো কথা মনে না লুকিয়ে একদম পরিষ্কার করে বল, তোর মনের ভেতরে এমন কি নতুন কষ্টের কথা লুকিয়ে রেখেছিস শুনি ভাই। ওই চালাক কানাইবাবু আমার মনের ভেতর তোমার নামে বিষ ঢোকানোর চেষ্টা করেছিল দাদা। বলেছিল তুমি নাকি বাপ দাদার সম্পত্তির বড় ফান্ডের টাকা আর শেষ জমিটুকু আমার থেকে লুকিয়ে নিজের নামে একেবারে কুক্ষিগত করে রেখেছো। ওই শয়তান লোকটা আসলে আমাদের দুই ভাইয়ের আজীবনের মিল ভাঙবার একটা নোংরা ফন্দি এঁটেছিল ভাই। আমাদের এই একতার ভালোবাসা দেখে ওনার মনের ভেতরে হিংসে হতো। তুই তো ওনার চতুর স্বভাব সব জানিস। আমি ভুল করে ওনার কথা বিশ্বাস করতে গিয়েছিলাম দাদা।
কিন্তু আর কখনো এমনটা হবে না। এবার থেকে আমরা দুই ভাই মিলে একই সাথে এই চপের ব্যবসা করব আর নিজেদের পুরো সংসারের সমস্ত দায় দায়িত্ব সমানভাবে একসাথে মিলেমিশে পালন করব।